সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সবাইকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং সংসদ সদস্য হিসেবে সবাইকে আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। বেশ কিছুদিন জাতীয় সংসদের অধিবেশন ছিল, ঢাকায় ছিলাম। সনাতন ধর্মাবলম্বীদের অনেকগুলো অনুষ্ঠানে আমি আসতে পারি নাই। আমতলী, তালতলী, বরগুনা বেশ কয়েকটি জায়গায় আমি কর্মসূচি দেওয়ার পরেও উপস্থিত থাকতে পারিনি। এখানে আমাকে বেশ কিছুদিন আগে আমন্ত্রণ জানানো হয়েছে। গত পরশুদিন যখন আমাকে ফোন করলো, তো আমি ভাবলাম যে এখানে আমি যাব। ইসকন এটা একটা আন্তর্জাতিক সংগঠন, পৃথিবীর দেশে দেশে এদের শাখা প্রশাখা রয়েছে এবং আমি যতটুকু জানি অর্থনৈতিকভাবে এটা একটা শক্তিশালী সংগঠন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে অনেকগুলো ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের এখানে আমি অনেকদিন যাই না, তো ইসকনের এখানে যদি না যাই, এমনি আমি একটু টাইট অবস্থায় আছি লোকালে, এটা আবার কোন মহা টাইট হয়ে যায় ঠিক বলা মুশকিল। তো যাই হোক, আমি এখানে আসার পেছনে আরেকটা উদ্দেশ্য আছে, সময় কম তারপরও বলি। দেখেন, আমার আগে যিনি এখানে এই মন্দিরের দায়িত্বে আছেন, উনি আমার প্রশংসা করেছেন, আমাকে ধন্যবাদ দিয়েছেন। 10 বছর ধরে তারা সংসদ সদস্য এখানে চেয়েছে। তো আমি যদিও 10 বছর ধরে এখানে সংসদ সদস্য না, আমি হয়েছি মাত্র 5 মাস। তো তারপরেও তারা আমাকে প্রশংসা করেছেন, ধন্যবাদ দিয়েছেন এবং আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমি এখানে এসেছি। তো আমি ওইরকম অভিজাত শ্রেণীর কোনো মানুষ নই। একটা নিতান্ত সাধারণ পরিবারে আমি জন্ম নিয়েছি, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছি এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এগুলো করতে করতে সাধারণ মানুষের মন জয় করেছি। মানুষ বিশ্বাস করে আমাকে তাদের নেতা নির্বাচিত করেছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আমি বিজয়ী হয়েছি। এই 5.5 মাস এমপি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি কি করতে পেরেছি আর কি পারি নাই আমি তা জানি না, কিন্তু সাধারণ মানুষ মনে করে সংসদ সদস্য হিসেবে তারা আমার পাশে বা আমার কাছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যাই হোক, এই 5.5 মাসে এই নির্বাচনী এলাকায় আমি কোনো অন্যায়, কোনো অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন, কারো জমি দখল করা, কারো কোন রকমের কোনো ঘুষ, দুর্নীতি এগুলো আমাকে স্পর্শ করেছে কিনা আমি ঘোষণা করলে তো হবে না। আপনারা জানেন যে কি করেছি, কি করি নাই। সংসদ সদস্য হিসেবে আমার কাছে সরকার যে বরাদ্দ দেয় সেগুলো আমি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাই কিনা, নাকি সেটা আমি বিক্রি করে আমি নিজে অর্থবিত্তের মালিক হই। তো আমি আজকে 5.5 মাস পর উপলব্ধি করলাম যে একটা গভীর চক্রান্ত গোটা নির্বাচনী এলাকা নিয়ে। আমি বয়সে তরুণ, এমপি হিসেবে এবারই প্রথম, আমার অভিজ্ঞতাও কম, কিন্তু আমি উপলব্ধি করছি সমস্ত নির্বাচনী এলাকায় একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে। এটা যে আমাকে ব্যর্থ করার চক্রান্ত তাই নয়। গতকাল থেকে আমি লক্ষ্য করলাম যে তাদের বাড়ি ওই এলাকায় না, বরগুনা না, কিন্তু এই বরগুনার সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু বিনষ্ট করার একটা চক্রান্ত তারা লিপ্ত হয়েছে। আমি আর খোলাসা করে এখন কিছু বললাম না, কিন্তু আপনারা সতর্ক থাকবেন, কোনোভাবেই যেন এই অসাম্প্রদায়িক বরগুনা কোন অশান্তির আগুন না জ্বলে। এবং আমি কোনোভাবেই চাই না যে এই শহরে মুসলমানের সঙ্গে হিন্দুদের কোনো মত পার্থক্য থাকুক। আমি কোনোভাবেই চাই না যে এখানে একটা অশান্তির আগুন জ্বলুক। আমি সব সময় সমস্ত ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল এবং ব্যক্তিগতভাবে আমি মুসলমানের ঘরের সন্তান হলেও আমি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কখনো কোনো বৈরী আচরণ বা কোন রকম অধ্যত্বপূর্ণ কথাবার্তা আমি কোথাও বলি নাই। আমি সবসময় বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে। এখানে যারা নেতৃবৃন্দ আছে, আকরাবাড়ি যারা চালায়, কালীবাড়ি যারা চালায়, এই যে কি মতুয়া সম্প্রদায় যারা চালায়, প্রত্যেকটা জায়গায় যেখানে যখন যা যা চেয়েছে আমি তাই দিয়েছি এবং তাদেরকে সেইভাবে সহযোগিতারও আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমার এই অগ্রযাত্রা, আমার এই মানবিকতা, আমার এই মানবিক মূল্যবোধ এগুলো আজকে নস্যাৎ করার জন্য একটা অপশক্তি, যারা স্বার্থন্বেষী মহল, তারা আজকে আপনাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত শুরু করেছে। অর্থাৎ এমপি যেন আমি যেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিশতে না পারি, আমি যেন তাদের কাজ করতে না পারি। প্রত্যেকটা মানুষই তো, আপনি হিন্দু আছেন, আমি মুসলমান আছি, প্রথমত তো আপনি মানুষ নাকি?
নাকি? আপনি আগে হিন্দু না আগে মানুষ? তো আমি তো মানবতায় বিশ্বাস করি। আর আমি একটা হিন্দু অধ্যুষিত এলাকায় জন্ম নিয়েছি। নির্বাচনে দাঁড়াবার পর থেকে এই একটা কথা আমি অন্তত 20 বার বলার চেষ্টা করেছি, এই জন্য আপনাদের আস্থা, ভালোবাসা, বিশ্বাস অর্জন করার জন্য। আর বেশি ভোটটি আমি আমার যে পৈতৃক বাড়িটায় জন্ম নিয়েছি এর পেছনের রাস্তাটাই হলো নাগপট্টি, নাকি? এই চেনেন আপনারা? কথা বলেন না কেন? নাগপট্টি। আমার বাসার বাম পাশে স্বর্ণকারপট্টি, কর্মকারপট্টি, আমার বাসার সামনে শাহপট্টি। এরকম একটা হিন্দু অধ্যুষিত এলাকায় আমি জন্ম নিয়েছি। ছোটবেলা থেকে গত 52 বছর এই জায়গাটায় আমি বড় হয়েছি এবং এখানে আমি জন্ম নিয়েছি। আমার বাসার আশেপাশে এই হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী। আমি জেলা স্কুলে পড়েছি, সরকারি কলেজে পড়েছি। প্রত্যেক জায়গায় আমার ক্লাসে 100 বন্ধুর মধ্যে 70টা বন্ধুই হলো হিন্দু সম্প্রদায়ের। এই যে তাদের সঙ্গে আমি মিশেছি, ছোটবেলা থেকে ওঠা বসা করেছি, তাদের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছি, তারা আমার বাসায় এসেছে। এই যে দীর্ঘ 50 বছরের ওঠা বসার মধ্য দিয়ে কেউ কি বলতে পারবে যে কোনোদিন কোনো একটা সাম্প্রদায়িক বা কোন রকমের কোন উস্কানিমূলক কোন উদ্দেশ্য প্রণীত ভাবে কারোর সঙ্গে কোনো আচরণ করেছি? কিন্তু একটা স্বার্থন্বেষী মহল আজকে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য, আমি যেন আমার এমপি হিসেবে, আমার তো পৈতৃক সম্পত্তি না, এই যে কোটি কোটি টাকা সরকার আমার কাছে দেয়, এগুলো কি আমার বাপের ব্যবসা? এগুলো সরকার দিয়েছে আমার বিবেচনায়, যেখানে আমি প্রয়োজন মনে করব সেখানে দেব। প্রত্যেকটা জায়গায় লেখা আছে সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী হবে। তা আমি যেটা অভিপ্রায় করব সেটা আমি দেব। এখানে যদি মনে করি বাউন্ডারি দেওয়ার, আমি বলে দেবো এখানে বাউন্ডারি হবে। আমি যদি মনে করি রাস্তা দেব, রাস্তা হবে। প্রত্যেক জায়গায় এই সনাতন ধর্মাবলম্বী যতগুলো অনুষ্ঠানে গত 5.5 মাস পর্যন্ত আমি গিয়েছি, কেউ আমার কাছ থেকে বঞ্চিত হয় নাই। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ আমি দিয়েছি। এবং এই টাকাগুলো আপনাদের থাকবো, মসজিদে দিয়েছি, মন্দিরে দিয়েছি, আপনার বার্মিজ কালতলি সেখানে দিয়েছি। সব জায়গায় আমার কাছে যা যা আছে আমি সেগুলো সমানভাবে দিয়ে দিই। এইসব দেওয়ার ক্ষেত্রে কোন একটা প্রতিষ্ঠান যদি বলতে পারে সংসদ সদস্যকে কোনো ঘুষ দিয়েছি, তাহলে আমি এই পদ থেকে পদত্যাগ করে চলে যাব। সততার সঙ্গে কাজ করি। যে গভীর চক্রান্তের কথা আপনাদের স্মরণ করিয়ে দিলাম, আপনারা সবাই না বুঝলেও এখানে নেতৃস্থানীয় যারা তারা বুঝবে যে একটা অশান্তির আগুন জ্বালাবার চেষ্টা চলছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। এবং সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করলে হয়তো এখন এটা আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, আর কয়েকদিন পর প্রকাশ্যে এই বক্তৃতা নিয়ে আমি মাঠে আসবো। কারা চায় যেখানে একটা বিভাজন তৈরি করতে, একটা অশান্তির আগুন জ্বালিয়ে এখান থেকে চলে যাবে, একটা গ্রুপিং তৈরি করার চেষ্টা করেছে। আমি যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমি তাকে নির্বাচিত ফোন করেছি। উনি তো এখনো আমার জেলা আওয়ামী লীগের সভাপতি, তার সঙ্গে তো ব্যক্তিগত কোনো বৈরিতা আমার নেই। আমার বাবা অসুস্থ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি দেখতে গিয়েছেন। আমার চেয়ে সে 35 বছরের বড়, তো সে তো কোনো আত্ম অহমিকা, মর্যাদা বা অনুশোচনায় ভুগলো না। সে তো আমার সাথে, আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার বাবাকে সে দেখতে গিয়েছে, আমাকে সান্ত্বনা দিয়েছে, সমবেদনা জানিয়েছে। আমার বাবার মৃত্যুর পর সে ফোন করেছে। এই রাজনৈতিক শিষ্টাচার তো আমরা পরস্পরের প্রতি দেখাচ্ছি। এখন আমি বয়সে ছোট, আমি তো ভোট কেড়ে নেই নাই, মানুষ আমাকে নির্বাচিত করেছে, তো সেই মানুষের ভোটে আমি বিজয় হয়েছি। কিন্তু এর মধ্যেও ওনার বাইরেও এরকম একটা চক্রান্ত এই শহরে চলছে, তারা মেনে নিতে পারছে না এরকম একটা বৈপ্লবিক পরিবর্তন। তো আমি আর বক্তৃতা দেব না, আপনাদের সবাইকে আমি সহনশীল আচরণ করার জন্য অনুরোধ করছি এবং সবাইকে অনুরোধ করছি যে সবার উপরে মানুষ সত্য, এটা মনে রাখবেন। আমি হিন্দু, আপনি হিন্দু, আমি মুসলমান, আরেকজন খ্রিস্টান, আরেকজন, আপনাদের মধ্যে তো অনেক মত এবং পথ আছে, আছে না? আছে, আমাদের মধ্যেও আছে। কেউ শর্ষিনার পন্থী, কেউ জন্মের পন্থী, কেউ আটরশির পন্থী, কেউ গায়ের হুজুরের পন্থী। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ, নাকি? আপনাদের তো সেরকম একটা আছে। ওভারঅল তো আপনারা সনাতন ধর্মাবলম্বী, আপনারা গীতা অবলম্বন করেন, অনুসরণ করেন। তো যত মত পথে থাকুক, আপনারা তো সনাতন ধর্মাবলম্বী। তো আমাদের সঙ্গে এই শহরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না? তো আমাকে অবিশ্বাস করবেন না বা আমাকে অপছন্দ করবেন না, আমার সঙ্গে সম্পর্কে কোনো আতঙ্ক পোষণ করবেন না। আমি এরকম একটা আধিপত্যবাদী, কর্তৃত্ববাদী, সন্ত্রাসবাদী কোনো মানুষ নই। স্বাভাবিক সহনশীল আচরণে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষকে মরতে হবে এবং মৃত্যুর পর শুধু থাকবে তার স্মৃতি, তার কর্ম এবং তার আচার আচরণ। একটা হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ আমার মৃত্যুর পর সে যদি বলে যে না টুকু ভাই ভালো লোক ছিল, এর চেয়ে বড় তো আছে? আপনাকে যদি আমি কিছু নাও দেই,
তারপর আমি যদি কোনো অন্যায় না করি, আমি যদি কোনো অবিচার না করি, আপনাদেরকে আমি যদি দূরে ঠেলে না দেই, তাহলে আপনারা আমার সমালোচনা কেন করবেন? অন্যের ষড়যন্ত্রে কোনোভাবেই, ইসকন বলে বললাম যে অন্যের ষড়যন্ত্রে কোনোভাবেই আমার কাছ থেকে আপনারা দূরে যাবেন না। আমাকে ভোট দেন বা না দেন, কিন্তু আমার সঙ্গে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন। আপনাদের আচার অনুষ্ঠানে আমাকে ডাকবেন, আমিও আমার প্রয়োজনে আপনাদেরকে ডাকবো। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনারা বজায় রাখবেন। সমস্ত সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের দৃষ্টিভঙ্গি এক নয়। কিছু নেতা আছে, বুঝতে পারছেন, কিছু নেতা আছে আপনাকে বেছে, তাদের অন্য ধান্দা আছে। এই অন্য ধান্দায় সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা পা দেবেন না। আমাকে বিশ্বাস করবেন, আমার কাছে আসবেন, আপনাদের কোনো প্রয়োজন থাকলে আমাকে বলবেন। আমার কাছে সরকারের দেওয়া কোনো অর্থ সম্পদ থাকলে আমি আপনাদের দিব। তো আমি আপনাদের সকলের এই যে আনুষ্ঠানিকতা, এখানে রথযাত্রার আয়োজন করেছেন, আমাকে প্রধান অতিথি করেছেন, এই জন্য আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমার প্রশংসা করেছেন, যা কিছু করেছেন সবকিছুর জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আর আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। আপনারা বাউন্ডারি ওয়ালের কথা বলেছেন, রাস্তার কথা বলেছেন, এখানে এই শেড যেটা করেছেন এটাও কাঠের করেছেন, এটা স্টিলের একটা শেড হওয়া উচিত, ফ্লোরটা পাকা থাকা উচিত। এবং এই অবকাঠামো উন্নয়নে যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার পক্ষে যতখানি সম্ভব সবটা আমি এই মন্দিরে শুনছি আইডি পড়ছে, এই রাস্তাটা খুব জরুরি এবং রাস্তাটা অন্তত 14-15 ফিট পাশে হওয়া উচিত, কারণ একসময় এখানে হাজার হাজার লক্ষাধিক মানুষেরও সমাগম হতে পারে। এই রাস্তা এটা প্রশস্ত হওয়া উচিত পাশে, আর এই মন্দিরের ফ্লোর